আজকে ভিডিওটিতে চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া ও বিভিন্ন প্রকার চ্যুতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেতে আমরা জানব চ্যুতি কাকে বলে। তো চ্যুতির সংজ্ঞায় যেটা বলা হয়েছে, দেখো যে শিলাস্তরে পীড়নের মান একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে যে ফাটলের সৃষ্টি হয় তার একদিকে শিলাস্তূপ অপরদিকে শিলাস্তূপের তুলনায় উলম্ব, অনুভূমিক বা তির্যকভাবে উত্থিত বা অবনমিত হলে তাকে চ্যুতি বলা হয়। এবারেতে এই ভূপৃষ্ঠে এই চ্যুতি সৃষ্টি হয় কি করে, তো সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা এবার জানব। তো চ্যুতি সৃষ্টির জন্য প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে এই সংকোচন বলের প্রভাবে চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া। তো এটা কিভাবে হয়, দেখো যে এই যে সংকোচন বা সংনমন বল যদি এই বিপরীত দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুতে যখন এই বল প্রযুক্ত হয়, তো সেই তার প্রভাবেতে এই অসম পীড়নের সৃষ্টি হয় বলে শিলাস্তরেতে ফাটল বা ক্র্যাক সৃষ্টি হয়। এরপর যখন এই বলের প্রভাব আরও বাড়ে তখন এই ফাটলের দুদিকের শিলা একটি তল বরাবর পরস্পর থেকে উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে দূরে সরে যায়। আর এইভাবে শিলার আপেক্ষিক সরণের মাধ্যমেতে চ্যুতির সৃষ্টি হয়। সাধারণত যে বিপরীত চ্যুতি এই প্রক্রিয়াতে সৃষ্টি হয়ে থাকে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বোঝার জন্য আমরা পাশের এই ছবিটা সাহায্য নেব। তো দেখো এখানেতে প্রথমেতে দেখো এই যে শিলাস্তর যেটা রয়েছে, এই শিলাস্তরটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবারেতে এখানেতে সংকোচন বলটা কার্যকরী হচ্ছে, এই দুদিক থেকে এদিক থেকে এবং এদিক থেকে সংকোচন বল কার্যকরী হচ্ছে। এবারেতে কি হচ্ছে, এইখানেতে একটা ফাটল তৈরি হচ্ছে এই জায়গাটাতে। এবার এই ফাটলটা তৈরি হয়ে যাওয়ার পরেতে কি হচ্ছে, এই পাশের ছবিটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এই ফাটলটা তৈরি হওয়ার পর যেটা হচ্ছে কি, যে এই সংকোচন বল বা এই সংনমন বলের প্রভাব যখন আরও বাড়ে তখন কি হচ্ছে, এই ফাটলের দুদিকের শিলা একটি তল বরাবর পরস্পরের থেকে উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে দূরে সরে যায়। অর্থাৎ দেখো এই যে নিচের এই যে অংশ যেটা রয়েছে, তো আর এই যে ওপরের যে অংশটা, মানে এই যে এটা ধরো 1 নাম্বার অংশ, এটা হচ্ছে 2 নাম্বার অংশ। তো এই যে 1 নাম্বার যে অংশটা আছে সেটা এখানে তোর অবস্থান করছে, আর 2 নাম্বার যে অংশ যেটা রয়েছে, এই 2 নাম্বার অংশটা কি হচ্ছে, এই ওপরের দিকে উঠে যাচ্ছে এই জায়গাটাতে। এই ওপরের দিকে দেখো এই আরোটা দিয়ে দেখানো হয়েছে। তো এইরকমভাবে চ্যুতির সৃষ্টি হচ্ছে। আর এইভাবেতে যে চ্যুতিটা সৃষ্টি হয় সেটা সাধারণত হচ্ছে এই বিপরীত যে চ্যুতি হয়, সেই বিপরীত চ্যুতি এইভাবে তৈরি হয়ে থাকে এই সংনমন বলের প্রভাবেতে। এরপরেতে যে বলটা কাজ করে, যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে এই প্রসারণ বল। এই প্রসারণ বলের প্রভাবেতে চ্যুতি দেখো কিভাবে সৃষ্টি হচ্ছে। এই যে প্রসারণ বল হয়, এই প্রসারণ বল মানে যখন হচ্ছে এই বিপরীতমুখী যখন হয়, আর এই প্রসারণ বল যখন বৃদ্ধি পায়, মানে বৃদ্ধির সাথে সাথে শিলায় নির্দিষ্ট তল বরাবর সরণ ঘটে। আর এই প্রসারণ বল যখন খুব বেশি হয় তখন শিলাস্তরে অনুভূমিক তল বরাবর ভূমির দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং শিলার উপরের অংশ নিচে বসে যায়। আর এইভাবেতে চ্যুতি সৃষ্টি হয়, যেটা হচ্ছে স্বাভাবিক চ্যুতি বলে। অর্থাৎ স্বাভাবিক চ্যুতি এইভাবে তৈরি হয়ে থাকে এবং এই পুরো ঘটনাটা আগেরটার মতনই। দেখো প্রথমেতে এই শিলাস্তরটাই স্বাভাবিক অবস্থাতে রয়েছে। এবার দেখো প্রসারণ বলটা কি হচ্ছে, মানে বিপরীতমুখী হয়ে থাকে। সংকোচন বলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে একটা বিন্দুতে হচ্ছে দুদিক থেকে এই সংকোচন এই বলটা হচ্ছে প্রযুক্ত হচ্ছে। আর এই প্রসারণ বলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিন্দু থেকে এই প্রসারণ বলটা দুদিকে করে মানে প্রযুক্ত হচ্ছে, মানে পরস্পর বিপরীতমুখী হচ্ছে। তো এবার দেখো এইখানেতে এই প্রসারণ বলটা দেখো এই তীর চিহ্নটা দিয়ে এটা দেখাচ্ছে, এই পরস্পর বিপরীত দিকে যখন এই প্রসারণ বলটা যখন প্রযুক্ত হচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে এখানটাতে একটা চ্যুতি বা ফাটল তৈরি হচ্ছে। এবারেতে এখানেতে এই ফাটল তৈরি হয়ে যাওয়ার পরেতে কি হচ্ছে, এই যে অংশটা ধরো এটা হচ্ছে 1 নাম্বার অংশ, এটা হচ্ছে 2 নাম্বার অংশ। তো এই যে 1 নাম্বার যে অংশ যেটা রয়েছে শিলাখণ্ডের, এই 1 নাম্বার অংশটা যেটাকে এই পাদদেশ খণ্ড আমরা বলছি, তো এই 1 নাম্বার অংশটা এরভাবে রয়েছে। কিন্তু এর পাশের যে এই যে 2 নাম্বার যে অংশ এটা রয়েছে, যেটাকে ঝুলন্ত পাদদেশ বলা হচ্ছে, তো সেটা এরম নিচের দিকে বসে যাচ্ছে। তো এইভাবেতে যখন হচ্ছে চ্যুতির সৃষ্টি হয় এবং একটা অংশ যখন আর একটা অংশ থেকে নিচের দিকে যখন বসে যাচ্ছে, তখন এই ধরনের যে চ্যুতিটা হয় এটাকে সাধারণত স্বাভাবিক চ্যুতি বলা হয়। আর এই স্বাভাবিক চ্যুতি কি হচ্ছে, এই প্রসারণ বলের প্রভাবেতে
সৃষ্টি হয়ে থাকে। তো প্রধানত এই দুটো বল রয়েছে, একটা সংকোচন বল এবং একটা প্রসারণ বল। তো এই দুটো বলের প্রভাবেতে এই চ্যুতি, ভূপৃষ্ঠে চ্যুতি সৃষ্টি হয়ে থাকে, স্বাভাবিক এবং বিপরীত যে চ্যুতি হয় সেই চ্যুতি সৃষ্টি হয়ে থাকে। এবারেতে আমরা আসবো হচ্ছে চ্যুতির শ্রেণীবিভাগ, অর্থাৎ ভূপৃষ্ঠেতে কত রকম চ্যুতি সৃষ্টি হয়ে থাকে। তো প্রথমত আসি হচ্ছে, দেখো এই যে উৎপত্তির ভিত্তিতে চ্যুতির শ্রেণীবিভাগে। তো উৎপত্তি অনুযায়ী চ্যুতিকে প্রথমত এই অনুলোম বা স্বাভাবিক চ্যুতি বলা হয়ে থাকে। তো অনুলোম চ্যুতি বা অনুলোম বা স্বাভাবিক চ্যুতি কাকে বলে, যে যখন চ্যুতির ফলে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর নিচে বসে যায় এবং অধস্তূপ বা পাদমূল প্রাচীর উপরে উত্থিত হয়, তাকে অনুলোম বা স্বাভাবিক চ্যুতি বলে। এবার দেখো এইখানেতে দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে একটা চ্যুতির সৃষ্টি হয়েছে। তো এইখানটাতে এই যে চ্যুতিটা প্রথমেতে যখন সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পরে এইটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা হচ্ছে এই যে পাদমূল প্রাচীর, আর এইটা হচ্ছে 2 নম্বর অংশ, এটাকে ঝুলন্ত প্রাচীর বলা হচ্ছে। তো এই যে ঝুলন্ত যে প্রাচীর যেটা রয়েছে, তো এই ঝুলন্ত প্রাচীরটা কি হচ্ছে, নিচে বসে যাচ্ছে এইভাবে চ্যুতির ফলে। এইখানটাতে যখন হচ্ছে চ্যুতিটা সৃষ্টি হয়েছে, তখন এই চ্যুতি বরাবর কি হচ্ছে, এই ঊর্ধ্বস্তূপটা অর্থাৎ ঝুলন্ত প্রাচীর এই নিচের দিকে বসে যাচ্ছে। এবার যদি এরকম নিচের দিকে যদি বসে যায়, তাহলে হচ্ছে এই অনুলোম বা স্বাভাবিক চ্যুতি সৃষ্টি হয়ে থাকে। এরপরে হচ্ছে বিলোম চ্যুতি বা বিপরীত চ্যুতি। তো দেখো এখানেতে কিরমভাবে হয়, দেখো যে যখন চ্যুতির ফলেতে চ্যুতির তল বরাবর ঝুলন্ত প্রাচীরের উপরে উত্থিত হয় এবং পাদমূল প্রাচীর নিচে বসে যায়, তখন তাকে বিলোম চ্যুতি বা বিপরীত চ্যুতি বলা হয়ে থাকে। এবার দেখো এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা হচ্ছে 2 নম্বর অংশ। এবারেতে এইখানটাতে যখন হচ্ছে এই চ্যুতিটা যখন সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে, তখন কি হচ্ছে, এই পাদমূল যে প্রাচীর আছে, এই পাদমূল প্রাচীরটা কি হচ্ছে, নিচের দিকে বসে যাচ্ছে। আর সেই তুলনায় কি হচ্ছে, এই যে ঝুলন্ত যে প্রাচীর যেটা রয়েছে, এই ঝুলন্ত প্রাচীরটা কি হচ্ছে, এটা উপরের দিকে উঠে গেছে। তো যদি এরকম হয়, তখন এক্ষেত্রে কি হচ্ছে, এটাকে বলা হয় যে বিলোম বা বিপরীত চ্যুতি বলা হয়। এরপরে হচ্ছে সোপান বা ধাপ চ্যুতি। তো এটা কিভাবে তৈরি হয়, দেখো যে অনেক সময় এই কোনো অঞ্চলে একই শিলাস্তরেতে অবনত পার্শ্বে অনেকগুলি স্বাভাবিক চ্যুতি সমান্তরালভাবে সিঁড়ির ধাপের মতো ক্রমশ নিচের দিকে নেমে আসে, আর এই চ্যুতিগুলোকে একসঙ্গে এই সোপান বা ধাপ চ্যুতি বলা হয়ে থাকে। তো দেখো এইখানেতে এই একটা, দুটো, এরমভাবে তিনটে, এরমভাবে হচ্ছে এখানে একটা চ্যুতি সৃষ্টি হয়েছে, এখানে একটা চ্যুতি সৃষ্টি হয়েছে। তো এইরকমভাবে এই অংশগুলো এক এক করে নিচের দিকে। তো এইটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর, এই যে এইটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর, এটাও ঝুলন্ত প্রাচীর। তো এরকমভাবে এই পরপর এই ঝুলন্ত প্রাচীরগুলো কি হচ্ছে, এই নিচের দিকে নেমে গেছে এরমভাবে। যদি এরকমভাবে পরপর এরম কোনো ঝুলন্ত প্রাচীর যদি তৈরি হয়, মানে স্বাভাবিক চ্যুতি যদি তৈরি হয় পরপর, তাহলে দেখো এইগুলোকে দেখতে এই সোপান বা সিঁড়ির ধাপের মতন লাগে। দেখো এইখানেতে এই যে স্টেপ, এই যে একটা স্টেপ রয়েছে, দেখো এখানে একটা স্টেপ রয়েছে, এখানে একটা রয়েছে, এরমভাবে ধাপের মতন লাগে। তো যদি এরকম হয়, তাহলে এটাকে সোপান চ্যুতি বা ধাপ চ্যুতি বলা হয়ে থাকে। এরপরেতে একটা চ্যুতি দেখো তৈরি হয়, সেটার নাম হচ্ছে থ্রাস্ট চ্যুতি। তো প্রবল সংনমন বলের প্রভাবে যখন বিপরীত চ্যুতির নতি যথেষ্ট হ্রাস পায়, মানে প্রায় 45 ডিগ্রিরও কম যখন নতির পরিমাণ হয়, তখন তাকে এই থ্রাস্ট চ্যুতি বলা হয়। এটা 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে এই উদ্ঘট্ট চ্যুতি, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ওভার থ্রাস্ট ফল্ট। তো যখন এই চ্যুতিতলের নতি 10 ডিগ্রি বা তারও কম যখন হয় এবং এই যে অধস্তূপের উপর দিয়ে ঊর্ধ্বস্তূপ দূরে স্থানান্তরিত হয়, তখন তাকে এই উদ্ঘট্ট চ্যুতি বা এই ওভার থ্রাস্ট বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে 1 নম্বর যে ছবিটা যেটা রয়েছে এইটা, তো দেখো এইটা হচ্ছে নিচের হচ্ছে এই অধস্তূপ, এই যে নিচের এই যে অংশটা, ধরো এটা হচ্ছে 1 নম্বর অংশ, আর এটা হচ্ছে 2 নম্বর অংশ, এটা হচ্ছে ঊর্ধ্বস্তূপ। তো দেখো এই যে ঊর্ধ্বস্তূপ যেটা রয়েছে, এই ঊর্ধ্বস্তূপটা, এই যে চ্যুতি যেটা তৈরি হয়েছে, দেখো এখানটাতে এই যে থ্রাস্ট চ্যুতি তল যেটা, তো এখান থেকে দেখো এইটা এই সামনের দিকেতে এরকমভাবে এগিয়ে গিয়েছে। অর্থাৎ এই যে কয়েক মিটার থেকে, এই যে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত এটা এরকমভাবে যদি এগিয়ে যায়, তখন এই ধরনের যে চ্যুতি হয় তাকে উদ্ঘট্ট চ্যুতি বা থ্রাস্ট, মানে ওভার থ্রাস্ট ফল্ট বলা হয়ে থাকে। আর একটা আছে সংঘট্ট চ্যুতি। সংঘট্ট চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, যে যখন চ্যুতিতলের নতি 10 ডিগ্রি বা তার কম হচ্ছে,
মানে উদ্ঘট্ট এবং সংঘট্ট দুটোর ক্ষেত্রেই মানে যে নতি হচ্ছে সেই নতিটা 10 ডিগ্রির কম এবং চ্যুতিতল বরাবর প্রচণ্ড চাপে এই অধস্তূপ ভূত্বকের গভীরে ঢুকে যায় এবং যদি এরকম হয় তখন সেটাকে এই সংঘট্ট চ্যুতি বা এই আন্ডার থ্রাস্ট ফল্ট বলা হয়ে থাকে, বা বাংলায় বলে হচ্ছে অধরোপণ বলা হয়। অর্থাৎ এই পাশের এই 2 নাম্বার যে ছবিটা আছে, দেখো দেখো এইখানটাতে এই যে এটা ধরো 1 নাম্বার, আর এটা হচ্ছে ওপরে এটা 2 নাম্বার। এবার এইখানটাতে তোমরা একটু লক্ষ্য করো যে কি হচ্ছে, দেখো এখানেতে এই যে অধস্তূপটা হচ্ছে, এই অধস্তূপটা হচ্ছে এদিকে সরছে, অর্থাৎ এই হচ্ছে এই যে থ্রাস্ট চ্যুতি তল এই জায়গাটাতে, এবার অধস্তূপটা এবারেতে এই দিকেতে সরে আসছে। তো যদি এরকম হয় নিচের এই অধস্তূপটা যদি এই মানে গভীরে ভূত্বকের গভীরে যদি ঢুকে যায়, সরণ যদি হয় এবং যদি তেমন হয় তাহলে এটাকে সংঘট্ট চ্যুতি বলছে। আর ঊর্ধ্বস্তূপটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এই ক্ষেত্রে অধস্তূপটা সরবে। এবারেতে আগেরটার ক্ষেত্রে দেখো এটা মনে রাখবে যে সংঘট্ট চ্যুতির ক্ষেত্রে হচ্ছে এই যে ঊর্ধ্বস্তূপ যেটা রয়েছে, অধস্তূপটা একই থাকবে, একই জায়গায় অবস্থান করবে, কিন্তু ঊর্ধ্বস্তূপটা কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত সরে যাবে। যদি এটা হয় তাহলে উদ্ঘট্ট চ্যুতি। আর যদি এর উল্টোটা হয়, অর্থাৎ যদি নিচের এই অধস্তূপটা যদি সরণ হয়, নিচের দিকে যদি অধস্তূপটা যদি সরে যায়, তাহলে হচ্ছে এটা সংঘট্ট চ্যুতি বা আন্ডার থ্রাস্ট ফল্ট বলবে। এরপরের যে চ্যুতিটা আছে সেটা হচ্ছে দেখো এখানেতে এই জ্যামিতিক ভিত্তিতে, অর্থাৎ এতক্ষণ আমরা উৎপত্তির ভিত্তিতে চ্যুতিকে শ্রেণীবিভক্ত করলাম, এরপরেতে হচ্ছে জ্যামিতিক ভিত্তিতে চ্যুতিকে কত রকমভাবে ভাগ করা যায় বা কত রকমের প্রকার হয় সেটা এবার জানবো। তো প্রথমে আসি হচ্ছে ছিন্ন চ্যুতি। ছিন্ন চ্যুতি দেখো যে চ্যুতিতে চ্যুতির আয়াম বরাবর অধস্তূপের গা ঘেঁষে ঊর্ধ্বস্তূপ অনেক দূরে স্থানান্তরিত হয় তাকে ছিন্ন চ্যুতি বা টিয়ার ফল্ট বলা হয়ে থাকে। তো দেখো এইখানটাতে হচ্ছে এই যে চ্যুতিটা হয়েছে এইটা হচ্ছে শিলাস্তরের যে আয়াম বরাবর। তো এবার আয়াম বরাবর কি হয়েছে দেখো যে এই যে এটা হচ্ছে অধস্তূপ, অর্থাৎ এই 1 নাম্বার এই যে অংশটা যেটা রয়েছে এটা অধস্তূপ, এই যে লেখা রয়েছে দেখো অধস্তূপ, আর এই অধস্তূপ আর এটা 2 নাম্বার যে অংশটা হচ্ছে ঊর্ধ্বস্তূপ। তো এই আয়াম বরাবর যখন এই আয়ামের গা ঘেঁষে যখন হচ্ছে, অর্থাৎ এই অধস্তূপের গা ঘেঁষে যখন হচ্ছে এই ঊর্ধ্বস্তূপের সরণটা যখন হচ্ছে, তখন এই ধরনের যে চ্যুতি যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ছিন্ন চ্যুতি। এরপরে দেখো আয়াম স্খলন চ্যুতি, অর্থাৎ যখন চ্যুতির আয়ামের সমান্তরালে প্রকৃত স্খলন ঘটে তখন তাকে আয়াম স্খলন চ্যুতি বলে। আর এই আয়াম স্খলন চ্যুতি মানে হচ্ছে এই যে স্খলন যেটা হয় এই চ্যুতির আয়াম বরাবর এই ডান দিক বা বাঁ দিকেতে হয়। এবারে কোন দিকে এর স্খলনটা হচ্ছে সেই অনুযায়ী এই চ্যুতিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এই ডান হাতি আয়াম স্খলন চ্যুতি এবং আরেকটা হচ্ছে বাঁ হাতি আয়াম স্খলন চ্যুতি। দেখো পাশের এই যে ছবিটা যেটা রয়েছে এই 1 নাম্বারের এটা হচ্ছে বাঁ হাতি আয়াম স্খলন চ্যুতি, অর্থাৎ দেখো এই যে বাঁ দিকের এই যে অংশটা যেটা রয়েছে এই অংশের সরণটা হয়েছে, এই যে এই আয়াম বরাবর হচ্ছে বাঁ দিকের এই যে অংশটা এই অংশের সরণটা হয়েছে। তো সেই জন্য এইটা এই বাঁ হাতি আয়াম স্খলন চ্যুতি। আর এই 2 নাম্বার যেটা রয়েছে দেখো এটা হচ্ছে ডান হাতি আয়াম স্খলন চ্যুতি, অর্থাৎ এই ডান দিকের এই যে অংশ যেটা রয়েছে এই ডান দিকের অংশটা সরণ হয়েছে। তো এই হচ্ছে আয়াম স্খলন চ্যুতি। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে নতি স্খলন চ্যুতি। তো এক্ষেত্রে দেখো নতি বরাবর হচ্ছে স্খলনটা হবে, অর্থাৎ যখন চ্যুতির ফলেতে খণ্ডিত শিলাস্তরের প্রকৃত স্খলন এই চ্যুতিতলের নতি ঢালের সমান্তরালে হয় তখন তাকে এই নতি স্খলন চ্যুতি বলে। তো দেখো এইখানেতে দেখো এই যে চ্যুতিটা যেটা হয়েছে তো এইটা হচ্ছে নতি, এই জায়গাটাতে। তো এবারেতে যে সরণটা হয়েছে এই যে অধস্তূপ যেটা রয়েছে আর এই যে ঊর্ধ্বস্তূপ যেটা রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে 1 নাম্বারটা ধরো অধস্তূপ আর 2 নাম্বারটা এই অংশটা হচ্ছে ঊর্ধ্বস্তূপ। তো এখানেতে দেখো এই যে সরণটা যেটা হয়েছে এটা দেখো এই অধস্তূপটা দেখো ওই উপরের দিকেতে রয়েছে আর এই যে ঊর্ধ্বস্তূপ যেটা রয়েছে এটা নিচের দিকে এদিকে নেমে গিয়েছে। যদি এই নতি বরাবর যদি স্খলন হয়, অর্থাৎ শিলাস্তরের এই যে নতি বরাবর যদি এরকমভাবে যদি স্খলনটা হয় উপরের দিকে বা নিচের দিকে, অর্থাৎ শিলাস্তরের এই মানে চ্যুতি তলের যে নতি আছে এই নতি বরাবর যদি স্খলন হয় তখন তাকে এতে নতি স্খলন চ্যুতি বলা হচ্ছে। আচ্ছা এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে তির্যক স্খলন চ্যুতি, অর্থাৎ যখন চ্যুতি তলের আয়াম এবং নতির মধ্যবর্তী কোনো দিকে খণ্ডিত এই শিলাস্তরের প্রকৃত স্খলন ঘটে তখন তাকে এই তির্যক স্খলন চ্যুতি বলে। অর্থাৎ দেখো এই যে পাশের ছবিটা দেখতে বুঝতে পারবে যে তোমরা এই যে এটা হচ্ছে 1 নাম্বার অর্থাৎ অধস্তূপ এবং এটা হচ্ছে ঊর্ধ্বস্তূপ। তো
তো দেখো এদিকে যেটা হয়েছে কি, এটা উপরে মানে নতি বরাবরও স্খলন হয়েছে, অর্থাৎ এই যে নতি বরাবর এইখানটাতে স্খলনটা হয়েছে, অর্থাৎ এইটা নিচের দিকে এরকম নেমেছে। আবার এইটা এদিকে রয়েছে, আবার এই নিচের দিকে তো নেমেছে, তার সঙ্গে সঙ্গে আবার এটা পাশেতে এদিকেও করেছে, মানে আয়াম বরাবর, অর্থাৎ নতি এবং আয়াম এই দুটোরই মধ্যবর্তী মানে কোনো দিকে যদি এই খণ্ডিত শিলাস্তরের যদি স্খলন ঘটে, তখন তাকে বলা হচ্ছে তির্যস্খলন চ্যুতি। এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এই অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ চ্যুতি। তো প্রথমেটাতে আসি হচ্ছে অনুদৈর্ঘ্য চ্যুতি। তো যখন আঞ্চলিক গঠনের আয়ামের মানে এক্ষেত্রে চ্যুতিতল বা শিলাস্তরের যে আয়াম সেটা কিন্তু ধরা হয় না, অর্থাৎ আঞ্চলিক গঠনের যে আয়াম আছে সেই আয়ামের সঙ্গে সমান্তরালে চ্যুতি গঠিত যদি হয়, তখন তাকে অনুদৈর্ঘ্য চ্যুতি বলে। তো দেখো এই যে পাশের যে ছবিটা যেটা রয়েছে এটা হচ্ছে এই 1 নম্বর যে ছবিটা যেটা রয়েছে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য চ্যুতির ছবি রয়েছে। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এই যে প্রস্থচ্যুতি, অর্থাৎ যখন আঞ্চলিক গঠনের আয়ামের সঙ্গে তির্যক বা সমকোণে চ্যুতি গঠিত হয় তখন তাকে প্রস্থচ্যুতি বলা হয়ে থাকে, অর্থাৎ পাশের এই ছবিটা, অর্থাৎ 1 নম্বর এই যে ছবিটা আছে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য চ্যুতির ছবি, আর 2 নম্বরটা হচ্ছে তোমার প্রস্থচ্যুতি বা ট্রানভার্স ফল্টের এটা ছবি। এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে আয়াম চ্যুতি। তো সন্নিহিত শিলাস্তরের আয়ামের সমান্তরালে চ্যুতি গঠিত হলে তাকে আয়াম চ্যুতি বা স্ট্রাইক ফল্ট বলে। এক্ষেত্রে চ্যুতি রেখা ও শিলাস্তরের আয়াম পরস্পরের সমান্তরালেতে অবস্থান করে, অর্থাৎ এই রকমভাবে দেখো এই যে যেটা রয়েছে এটার যে সরণটা যেটা হয়েছে এটা এদিকে যেটা হয়েছে একদম শিলাস্তরের যে এই যে আয়াম যেটা রয়েছে মানে চ্যুতিতল মানে চ্যুতি রেখা ও শিলাস্তরের যে আয়াম রয়েছে এটা পরস্পরের দেখো সমান্তরালেতে এই রয়েছে, এবং এই যে আয়ামের সমান্তরালেতে যদি কোনো চ্যুতি গঠিত হয় এবং সেই অনুযায়ী যদি শিলাস্তরের যদি সরণ হয়, তো তখন এটাকে বলা হয় হচ্ছে আয়াম চ্যুতি। এবং এই যে শিলাস্তরের যেটা রয়েছে এইটা আয়ামের মানে আয়ামের সমান্তরালেতে যখন অবস্থানটা করে তখন এটাকেই আয়াম চ্যুতি বলা হয়ে থাকে। তারপরেতে আছে দেখো এই যে নতি চ্যুতি। তো নতির ক্ষেত্রে দেখো এখানেতে এই যে চ্যুতি তল সংলগ্ন শিলাস্তরের নতি অনুযায়ী যে চ্যুতি গঠিত হয় তাকে এই নতি চ্যুতি বলা হয়। তো দেখো এইখানেতে এই প্রথমেতে এই জায়গাটাতে তো ফল্টটা হলো এবং এই যে অংশটা যেটা রয়েছে দেখো এই দিকেতে সরণটা হয়েছে। এবারেতে আমরা কিন্তু সে আয়ামের মতন এদিকে বা এদিকে আমরা সরণটা দেখছি না, আয়াম বরাবর আমরা দেখছি হচ্ছে সরণটা হচ্ছে এই নতি বরাবর এই যে সরণটা হয়েছে, অর্থাৎ নয় এদিকে উপরের দিকে এইটা উঠেছে, না হলে এই নিচের দিকে এটা এই যে নেমে গিয়েছে, অর্থাৎ এই যে নতি যেটা রয়েছে এই নতি বরাবর সরণটা হয়েছে। যদি এরকম হয় তখন তাকে বলা হয় হচ্ছে নতি চ্যুতি। এরপরে তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সমান্তরাল চ্যুতি, অর্থাৎ যখন কোথাও একই আয়াম ও নতি সম্পন্ন অনেকগুলি চ্যুতির সৃষ্টি হয় এবং চ্যুতিগুলি একই কোণে হেলে থাকে, তখন সেই চ্যুতি গোষ্ঠীকে বলা হয় হচ্ছে সমান্তরাল চ্যুতি। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে আনেসেলো চ্যুতি, অর্থাৎ যখন পরস্পর সমান্তরাল চ্যুতি গোষ্ঠী সৃষ্টি হলেও চ্যুতিগুলির প্রান্তভাগ একে অপরের মুখোমুখি থাকে, তখন সেই অগভীর অপ্রশস্ত চ্যুতি গোষ্ঠীকে আনেসেলো চ্যুতি বলা হয়ে থাকে। তো পাশের ছবিটা দেখো, এই পাশের ছবিটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই আনেসেলো চ্যুতি ছবি রয়েছে। এরপরের যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই পরিধি চ্যুতি। তো দেখো যে বেশ কয়েকটি চ্যুতি যখন বৃত্ত বা বৃত্তচাপের মতো ছড়িয়ে থেকে কোনো স্থানকে গোল করে ঘিরে রাখে তখন সেই চ্যুতিগুচ্ছকে এই পরিধি চ্যুতি বা পেরিফেরাল ফল্ট বলা হয়ে থাকে। তো দেখো এই যে রয়েছে দেখো এই যে ছবিতে এই যে চ্যুতিটা যেটা তৈরি হয়েছে এরকমভাবে যে চ্যুতি গঠিত হয়েছে এবং এটা একটা পরিধির মতন করে ঘিরে রেখেছে এই মাঝখানের এই যে অঞ্চল যেটা রয়েছে সেইটাকে। তো এইরকম যদি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে এই পরিধি চ্যুতি। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে এই অরীয় চ্যুতি বা রেডিয়াল ফল্ট বলা হয়, যে চ্যুতিগুচ্ছে একটি বিন্দু বা স্থান থেকে চ্যুতিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে সেই বিন্দু বা বিন্দু বিমুখ চ্যুতিগুচ্ছকে বলে হচ্ছে অরীয় চ্যুতি। অর্থাৎ দেখো এইখানেতে এই যে ধরো মাঝখানে এই একটা যদি আমরা বিন্দু যদি ধরি এবং এখান থেকে দেখো এই যে চ্যুতিগুলো যেগুলো হয়েছে সেগুলো পরপর এই কেন্দ্র থেকে বিভিন্ন দিকে এই চ্যুতিগুলো তৈরি হয়েছে। যদি এরকম যদি কোনো চ্যুতি গোষ্ঠী তৈরি হয়ে থাকে তখন তাকে এই অরীয় চ্যুতি বা রেডিয়াল ফল্ট বলা হয়ে থাকে। তো
এই হলো আজকের আলোচনা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।